প্লাসে চলছে কেওনঝড় সিরিজ, যেখানে আপনারা আমার সাথে কলকাতা থেকে নিজের গাড়িতে ভয়ঙ্কর খারাপ রাস্তা পার করে পৌঁছে গিয়েছেন অপূর্ব সুন্দর কেওনঝড়ে। কেওনঝড়ে এসে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে মনোমুগ্ধকর সানাঘাগরা নেচার ক্যাম্পে। দ্বিতীয় দিনে আপনারা আমার সাথে ঘুরে দেখেছেন বারাঘাগরা ওয়াটারফলস, বারাঘাগরা ড্যাম, কাঞ্জিপানি ঘাটি, গুপ্তগঙ্গা, খান্ডাধার ওয়াটারফলস, আরো কত কি। আর ভাবছেন কি এখানেই বুঝি শেষ? একদমই না। কেওনঝড় এতটাই বিশাল আর বৈচিত্র্য ভরা যে এখানে এখনো বাকি রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। আজকের এই যাত্রাতেও থাকছে ঝর্ণা, মন্দির, রাজবাড়ি আর তার সাথে এক ঐতিহাসিক জায়গার গল্প। প্রকৃতির সৌন্দর্যের সাথে ইতিহাস আর সংস্কৃতির এক দারুণ মেলবন্ধন আমরা দেখতে চলেছি আজকের এই পর্বতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই নতুন সফর। বেরিয়ে পড়েছি আজকে সাইট সিনের জন্য, আর এসে জাস্ট হাইওয়ের উপর দাঁড়িয়ে পড়লাম আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখানোর জন্য। অসাধারণ লাগছে জায়গাটা। ওই দূরে দেখুন একটা টেম্পল দেখা যাচ্ছে, আমরা কিন্তু আজকের ওই টেম্পলটাতে যাব। আর আমরা এখন শুরু করে ফেললাম আজকের আমাদের জার্নি। আমি হাইওয়ের উপরে দাঁড়িয়ে এখন ভিডিও শ্যুটটা করছি। অসাধারণ জাস্ট আসছে পুরো চারিদিকটা। কাঞ্ঝারি ড্যাম যাওয়ার আগেই বাহাতে একটা পেট্রোল পাম্প পেলাম, তো সেখানে আমরা চলে আসলাম পেট্রোলটা রিফিল করতে। তারপর আবার বেরাবো। আর ঘড়িতে এখন বাজে 10:15। এই বাদিকটা হলো কাঞ্ঝারি ড্যাম যাওয়ার রাস্তা। আমরা বাদিকটাতে ঢুকে গেলাম। এখানে বোর্ডটা দেখতে পেলেন আপনারা, দেওয়া ছিল। আর 3.6 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব কাঞ্ঝারি ড্যাম। আর রাস্তাটা দেখুন, ঠিক গতকাল আমরা যেরকম ড্যাম যাওয়ার সময় যে ধরনের রাস্তা পেয়েছিলাম, সিমিলার সেম রাস্তা, ভীষণ সুন্দর। আর বর্ষাতে আসার জন্য চারিদিক আরো বেশি বেশি সবুজ হয়ে আছে, অসাধারণ সুন্দর লাগছে। আর 1.2 কিলোমিটারে আমরা পৌঁছে চলেছি কাঞ্ঝারি ড্যাম। বাইরে কিন্তু আজকের বেশ রোদ আছে এবং তার সাথে সাথে গরমটাও প্রচন্ড আছে। নো এন্ট্রি অফ ভেহিকল লেখা ছিল তো। আমরা পৌঁছে গেছি কাঞ্ঝারি ড্যাম। ও একটা কি ডিঙি এখানে আবার লেখা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। মানে পৌঁছে গেছি কাঞ্ঝারি ড্যামে, দাঁড়িয়ে আছি জাস্ট ড্যামের উপরে। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি। আর জায়গাটা এক কথায় অতুলনীয়। ঘড়িতে 10:30 বাজে, বাট রোদ সাংঘাতিক, পুরো গা মানে একদম পুড়ে যাচ্ছে এরকম ব্যাপার। চট করে চলুন আপনাদেরকে একবার ড্যামটা ঘুরিয়ে দেখানো যাক। আমি এখন দাঁড়িয়ে আছি কাঞ্ঝারি ড্যামে, আর জাস্ট হাওয়াটা দেখুন, অসাধারণ অসাধারণ। একটাও কোনো টুরিস্ট এখন এই মুহূর্তে নেই। এখন বাজে ঘড়িতে প্রায় 10:30। রোদ আছে, তার সাথে সাথে গরম আছে, বাট ড্যামটা জাস্ট অসম। এটা ড্যামে ঢোকার যে জায়গাটা থাকে সেইখানটাতে আসছি, কিন্তু গেটটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি তালা দিয়ে রেখেছে। চলুন আপনাদেরকে একবার সামনে গিয়ে দেখাই। দেখুন ড্যামের সামনে যাওয়ার গেটটা তালা দিয়ে রাখা। জায়গাটা ভীষণ 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 সুন্দর দেখাচ্ছে।
আমরা এখান থেকে ঢুকছি ডান দিকে, দেখুন সীতা বিঞ্চ এখানে লেখা আছে 5 কিলোমিটার, ঘাটাগাঁও এখান থেকে 20 কিলোমিটার। আর এই হলো সেই বিশাল আকার গেটটা। আমরা এবার এখান থেকে পৌঁছচ্ছি সীতা বিঞ্চের দিকে। 5 কিলোমিটার এখান থেকে আমাদেরকে আরো যেতে হবে সীতা বিঞ্চ। সীতা বিঞ্চ জায়গাটা দেখার জন্য আমি একটু বেশি উৎসাহিত, তার কারণ সীতা বিঞ্চের সাথে কিন্তু একটা ঐতিহাসিক গল্প কথা জড়িয়ে আছে। শোনা যায় মা সীতা এখানে লব এবং কুশের জন্ম দিয়েছিলেন। আর 3 কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাব সীতা বিঞ্চ। আর সীতা বিঞ্চে গেলে আপনারা দেখতে পাবেন বিখ্যাত ফ্রেস্কো পেন্টিং, যেটা কিন্তু এখানের যে রকগুলি আছে তার উপরে নির্মিত। বহু বহু বছরের পুরানো সেই ফ্রেস্কো পেন্টিং। আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি এটা দেখার জন্য। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো কিরকম ধরনের। এই দেখুন রকটা কিরকম, ফ্রেস্কো পেন্টিংস, সীতা বিঞ্চ। আমরা পৌঁছে গেছি অলরেডি। এখানে বাইরের গেটে লেখা আছে ফ্রেস্কো পেন্টিংস সীতা বিঞ্চ। গেট দিয়ে ঢুকেই আমরা সামনের দিকে এগিয়ে চললাম। চোখে পড়ছে প্রচুর প্রচুর বড় বড় পাথর। কেওনঝড় জেলার একটি ঐতিহাসিক এবং রহস্যময় পর্যটন স্থান হলো সীতা বিঞ্চ। এটি প্রাচীন শিলাচিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। কথিত আছে যে রামায়ণের সময় মা সীতা কিছুদিন এখানে অবস্থান করেছিলেন, তাই এই জায়গাটির নাম হয়েছে সীতা বিঞ্চ। এখানে পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে প্রাচীন ভাস্কর্য। আপনারা এখানে গুহা এবং পাথরের শিল্পকর্মও দেখতে পাবেন। ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই জায়গাটি প্রকৃতি এবং ইতিহাস দুইয়ের এক অপূর্ব মেলবন্ধন। সীতা বিঞ্চিতে গেলে দেখা যায় বিশাল পাথরের উপরে খোদাই করা রামায়ণেরও বিভিন্ন দৃশ্য। তাই এই জায়গাটি ইতিহাসপ্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষদের জন্য কেওনঝড়ের এক অন্যতম আকর্ষণীয় স্থান। আমি দাঁড়িয়ে আছি এখন সীতা বিঞ্চে। আর এই যে রক ফরমেশনটা দেখছেন, এটা মনে হচ্ছে কেউ বোধহয় আর্টিফিশিয়ালি রকটাকে এরকম ভাবে প্লেস করেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। এটা একটা ন্যাচারাল ওয়েতে এই রকটা এইভাবে ফরমেশন করা। আর সীতা বিঞ্চের এই জায়গাটা ফ্রেস্কো পেন্টিং এর জন্যও কিন্তু খুব বিখ্যাত। তার সাথে এর একটা ঐতিহাসিক ঐতিহ্য জড়িয়ে আছে। এটা সিঁড়িটাতে উপরে যাওয়ার জন্য এরকম ভাবে এটাকে বাঁধিয়েছে। একবার দেখি উপরে কি আছে। আচ্ছা, এটার কিন্তু বেশি উপরে যাওয়া যাবে না, এই সিঁড়িটা দিয়ে এই জাস্ট এই মাঝখানটাতে অবধি যাওয়া যাবে। জায়গাটা বিশাল শান্ত, চারিদিকে কোনো লোকজন কেউ নেই, আমি শুধু পাখির আওয়াজ শুনছি। আর তার সাথে এটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগলো জায়গাটা। চলুন এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। সীতা বিঞ্চ রকটা দেখে সামনে জাস্ট 2 মিনিট মতো এগিয়ে আসতেই আপনারা পাবেন সীতা বিঞ্চ টেম্পল। তো আমরা এখন এই টেম্পলের দিকটাতেই আগিয়ে চলেছি। এটা হচ্ছে সীতা বিঞ্চ যে টেম্পল আছে, টেম্পলের পার্কিং এরিয়াটা। এখান থেকে আমরা একটু আগিয়ে চলেছি সামনের দিকে। সামনেও দেখুন বেশ ওরকম রকগুলো দেখা যাচ্ছে।
এবারে আমরা এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আর ভীমকুণ্ড যাওয়ার পথে পড়লো আজকের একটা টোল প্লাজা। আমরা টোল প্লাজাটা ক্রস করে বাঁ দিকে নিয়ে নেবো ভীমকুণ্ডের উদ্দেশ্যে। বাইরে বিশাল গরম আর সেরকমই রোদ। এই চলে আসলাম কথা বলতে বলতে টোল প্লাজাতে। এই দেখুন বিশাল বড় গেট, ওয়েলকাম টু ভীমকুণ্ড কেওনঝড়। এখান থেকে আরো 17 কিলোমিটার ভীমকুণ্ড ওয়াটারফল যেতে। ভীমকুণ্ড যাওয়ার 17 কিলোমিটার স্ট্রেচ কিন্তু একদম গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রাস্তাটার কোথাও কোথাও কাজ হচ্ছে আর কিছু কিছু জায়গা খুবই খারাপ হয়ে আছে। এই যে চলে এসেছি আমরা ভীমকুণ্ড ইকো ট্যুরিজম লেখা গেটটাতে। এখানে মনে হচ্ছে গাড়ির জন্য টিকিট কাটতে হবে, তাহলে জেনে নি কত। কিতনা ভাইয়া? 50 রুপিয়া। আমরা পার্কিং ফি দিয়ে দিলাম 50 রুপিস। পৌঁছে গেছি ভীমকুণ্ড ওয়াটারফলস। এই দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে যে গেটটা, ওই গেটটা দিয়ে আমরা আসলাম। এখানে 10 টাকা করে পার হেড টিকিট কাটলাম, মানে 50 রুপিস গাড়ির জন্য কি দিয়েছিলাম আগে পার্কিং চার্জ, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। নিচ থেকে নদীটা গেছে, নদীতে বিশাল স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। পুরো পাথরের মাঝখান থেকে নদীটা গেছে, বিভৎস স্রোত। গেটটা থেকে আমরা ঢুকে আসলাম আর সামনেই একটা 3 স্টোরির দেখুন ওয়াচ টাওয়ার করেছে ওয়াটারফলসটা দেখার জন্য। আর ওয়াচ টাওয়ারে যাওয়ার আগেই দুদিকে নদীর আপনারা দেখতে পাবেন, একদম পাথরের মাঝখান থেকে নদীগুলো গেছে, বিভৎস স্রোত। এই ডান দিকেও যেরকম দেখতে পাবেন, এই দেখুন বাঁ দিকেও। ওয়াচ টাওয়ার যেটা আছে, আমি তার একদম টপ ফ্লোরে চলে এসেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বিশাল ওয়াটার ফ্লো, সাউন্ডটাও পাচ্ছেন। ভীমকুণ্ড কেওনঝড় জেলার এক অত্যন্ত রহস্যময় এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান। পাহাড় এবং জঙ্গলের মাঝে অবস্থিত এই গভীর নীল জলকুণ্ডটি তার স্বচ্ছ জল এবং অজানা গভীরতার জন্য বিখ্যাত। লোকমুখে শোনা যায় যে মহাভারতের সময় ভীম তার গদা দিয়ে আঘাত করে এই কুণ্ডটি তৈরি করেছিলেন, আর তাই এর নাম হয়েছে ভীমকুণ্ড। এখানে একটি ছোট ঝর্ণা থেকে জল এসে গভীর কুণ্ডে পড়ে এবং যেটি দেখতে অসাধারণ সুন্দর লাগে। চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চে নিয়ে নিয়েছি ফিশ থালি। যদিও অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছি, তারপরে মনে পড়লো ভিডিও করার কথা। ফিশ থালি নিয়েছি, ডাল দিয়েছে, তার সাথে পাঁপড়, ফিশ আর রায়তা। মা তারিণী টেম্পলের আগেই আছে হোটেল বৃন্দাবন। এই দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আছি, হোটেল বৃন্দাবন থেকে আমরা লাঞ্চ করে নিলাম। ফিশ থালি আর ভেজ থালি আমরা নিয়েছি। খাবারটা মোটামুটি ঠিকঠাকই আছে। এরপর আমরা বেরিয়ে যাব পরবর্তী সাইট সিনের জন্য। পৌঁছে গেলাম মা তারিণী টেম্পল। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে।
আমি পৌঁছে গেছি এখন মা তারিণী টেম্পল। মা তারিণী টেম্পল ঘাটাগায়ে অবস্থিত, বিশাল বড় একটা এরিয়ার মধ্যে এই মন্দিরটি অবস্থিত। আর এখানে আপনারা চাইলে পুজোও দিতে পারেন, বাইরে প্রচুর পুজো দেওয়ার সমস্ত দোকানগুলো আছে, ওখান থেকে ডালি নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আমরা যেহেতু খেয়ে এসেছি ওই জন্য পুজো দেব না, মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আসলে কিন্তু অবশ্যই এখানে পুজো দিতে পারেন। দারুণ সুন্দর জায়গা, বিশাল আকার জায়গার উপর অবস্থিত, খুব সুন্দরভাবে অনেকটা সময়ও এখানে কিন্তু কেটে যেতে পারে। চলুন চট করে একবার মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রধান মন্দির যাওয়ার আগে আপনারা এই মন্দিরটি এখানে পাবেন। আমরা আগে এটি দর্শন করতে আসলাম। উড়িষ্যার অন্যতম জনপ্রিয় শক্তিপীঠ এবং ভক্তদের এক আস্থার কেন্দ্র মা তারিণী মন্দির। কেওনঝর জেলার ঘটগাঁও এলাকায় অবস্থিত এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসেন পুজো দিতে। ভক্তদের বিশ্বাস মা তারিণী সকল বিপদ থেকে রক্ষা করেন এবং তাদের মনোবাসনা পূরণ করেন। মন্দিরের লাল রঙের দেবী মূর্তি এবং শান্ত পরিবেশ দর্শনার্থীদের মনে গভীর ভক্তিভাব জাগিয়ে তোলে। বিশেষ করে শোনা যায় যে মঙ্গলবার এবং শনিবার এখানে খুব ভিড় হয়। এই যে দেখছেন এটা হচ্ছে মা তারিণী অতিথি নিবাস। এখানে চাইলেও কিন্তু আপনারা থাকতে পারেন। দুটো গেট এখানে আছে, এই দিকে একটা গেট আর আমরা রাইট সাইডে গেটটা দিয়ে ঢুকেছি। আমি দাঁড়িয়ে আছি যে মেন মন্দিরটা, সেই মন্দিরের সামনে। এখান থেকে কোনো ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নয়, তো আমি ভেতরে গিয়ে আপনাদেরকে মায়ের মূর্তি দেখাতে পারলাম না। আপনারা আসলে যখন ডালি নিয়ে পুজো দেবেন সেটা এই মন্দিরের ভেতরেই যাবেন। ভেতরে ঢুকে মায়ের দর্শনও করে নিলাম, কিন্তু দুঃখিত আপনাদেরকে দেখাতে পারলাম না, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে। কিন্তু খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো দর্শন করে। প্রচুর প্রচুর দর্শনার্থী ওখানে পুজো দিচ্ছেন, ভীষণ সুন্দর লাগলো মায়ের মন্দিরটি দর্শন করে। এবার বেরিয়ে চলেছি, পরবর্তী ডেস্টিনেশনে যাব। ঘাটাগাঁওতে মা তারিণী টেম্পলের দর্শন করে আমরা এগিয়ে চলেছি এখন গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলসের দিকে। এখান থেকে যা দূরত্ব 11 কিলোমিটার, প্রায় 15 মিনিট মতো আমাদের সময় লাগবে পৌঁছতে। গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলস এখান থেকে বাঁ দিকে 5 কিলোমিটার। এখানে লেখা আছে গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলস ওয়েলকামস ইউ। আর 1 কিলোমিটারের মধ্যে পৌঁছচ্ছি গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলস। পুরো রাস্তাটা দেখুন, চারিদিকে গাছ দিয়ে ভর্তি, আর তার মাঝখান থেকে আমরা পৌঁছে চলেছি ওয়াটারফলসে। এখানটা লেখা এলিফ্যান্ট ক্রসিং জোন। এটা পুরো ফরেস্ট এরিয়া, একদম জঙ্গলের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। আর জাস্ট 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওয়াটারফলসে। পৌঁছে গেছি গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলস। সামনেই বোধহয় পার্কিং আছে, আরো একটা গাড়ি ঢুকেছে। ওয়াটারফলসে যাওয়ার এটা হলো পার্কিং এরিয়া। তাছাড়া এখানে আশেপাশে দেখবেন প্রচুর দোকান আছে। এখানে গাড়ি পার্ক করে চলে আসলাম গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলসে। আর এই জাস্ট কয়েকটা সিঁড়ি দিয়ে নামলেই ওই হলো ওয়াটারফলস। ওয়াও, পৌঁছে গেছি আমি গুন্ডিচা ঘাঘি ওয়াটারফলসে। আর জাস্ট দেখুন জলের স্রোত, ও মাই গড, জাস্ট অসাম, প্রচুর প্রচুর। আর এই ওয়াটারফলসের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সামনে একটা 200 মিটারের পথ আছে, পথ দিয়ে হেঁটে গেলে এই যে উপরে যে জায়গাটা দেখছেন পাহাড়ের উপরে, ওইখানেও কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। এত সুন্দর ওয়াটারফলস, জাস্ট ওয়াটারের ফ্লোটা দেখুন, এটা দেখে কি আর কোনোভাবে যাওয়া যায় আপনারাই বলুন। জাস্ট অসাম, জাস্ট অসাম। ওয়াটারফলসটি দেখছি ঠিকই, তবে এখানে ভাসমান প্লাস্টিক বটলসগুলোর দিকে চোখ না দিয়েও ফেরাতে পারছি না। আমি মাঝে মাঝে ভাবি যে আমরা কি সত্যি কোনোদিনই শিখবো না। এই ওয়াটারফলসটি বর্ষাকালে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। উঁচু পাহাড় থেকে জল নেমে এসে পাথরের গায়ে আছড়ে পড়া দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। পেয়ারা বিক্রি হচ্ছে আর তার সাথে শশা, তো আমরা ওটাই কিনে নিচ্ছি, একটু খাবো। कितने करके है? 1 पीस 20।
পেয়ারা নিয়ে নিলাম, আর এখানে দেখুন সবকিছু শাল পাতাতে সার্ভ করে, 20 রুপিস এই পেয়ারা। ওয়াটারফলসের পাশেই এই ব্রিজটি রয়েছে, যেখান থেকে উপরে গেলে আপনারা ওয়াটারফলসের যে ফ্লোটি উপর থেকে নেমে আসছে সেটিও দেখতে পাবেন। এবার এই একই পথে আমরা ফিরে আসলাম। এখন আমাদের গন্তব্য পরবর্তী সাইট সিন। যাওয়ার পথে একটু দাঁড়িয়ে গেলাম আর এই ছোট বাচ্চাদের খেলার সঙ্গী হয়ে উঠলাম। দেখুন কি সুন্দর মজা করছে ওরা। আমরা একই রাস্তাতে ফিরে আসলাম, আর এই দেখুন ডান হাতেই দেখা যাচ্ছে মা তারিণী মন্দির। এবার আমরা এগিয়ে চলেছি কেওনঝড়ের মেন টাউনের দিকে। তবে ভাবছেন কি আমাদের সাইট সিন শেষ হয়ে গেছে? না না না, দাঁড়ান মশাই, এখনো বাকি রয়েছে আরো অনেক কিছু। কেওনঝড়ের সাইট সিনগুলো করতে গেলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অনেকটা করে ডিস্টেন্স আপনাকে ট্রাভেল করতে হবে। একটা সাইট সিন থেকে আর একটা সাইট সিন যেতে 1 ঘন্টা 45 মিনিট এরকম করে টাইম লাগবে, তো সেটা মাথায় রাখতেই হবে। সূর্যাস্ত হয়ে সন্ধ্যা আসলো নেমে, আমরাও এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যস্থলের দিকে। আর এর পরের যা যা আমরা দেখব তা সবটাই কেওনঝড় টাউনের দিকে। আমরা চলে আসলাম রাজবাটি কেওনঝড়টি দেখতে। এটি হলো একটি গেট, আর আরেকটি গেট এখানে রয়েছে সামনের দিকে। কেওনঝড় রাজবাটি কেওনঝড়ের রাজ পরিবারের এক ঐতিহাসিক প্রাসাদ। এই রাজবাড়িটি একসময় কেওনঝড় রাজ্যের রাজাদেরই বাসস্থান ছিল এবং আজও এটি জেলার ঐতিহ্য এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রাসাদটির বিশাল স্থাপত্য, পুরানো রাজকীয় নকশা এবং ঐতিহ্যবাহী পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। এই প্রাসাদটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং শোনা যায় এখানে বিশাল বড় বড় ঘর, বারান্দা এবং সুন্দর প্রাঙ্গণ রয়েছে। তবে আমরা যে সময় পৌঁছেছি এটা সম্পূর্ণই বন্ধ ছিল, তাই বাইরে থেকেই আমরা দেখে নিলাম। আর এই দেখুন এটা কি অপূর্ব সুন্দর লাগছে, জলের মাঝে এক মন্দির। আমরা এবার এগিয়ে চললাম বলদেব জিউ টেম্পলের দিকে। এখান থেকে জাস্ট কয়েক মিনিট সময় লাগে মন্দিরটিতে পৌঁছতে। আর যখন পৌঁছালাম দেখলাম যে লোডশেডিং এর চারিদিক অন্ধকার, তবুও তার মধ্যে আমরা মন্দির দর্শন করতে ঢুকে গেলাম। আমি অন্ধকারের মধ্যেই যতটা সম্ভব হচ্ছে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। বিশাল আকার, দেখুন মন্দিরটা বিশাল আকার জায়গার উপর নির্মিত।
আমি অন্ধকারের মধ্যে ভিডিও করছিলাম আর বারবার ডাকছিলাম ভগবানকে যদি কারেন্টটা চলে আসে, নিজেও এত সুন্দর মন্দিরটা দেখতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি। আর দেখুন ভগবান আমার কথা রেখেছে, কারেন্ট চলে এসেছে আর আলোতে এত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা যে বলার মতন নয়। কেওনঝড়ের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় ধর্মীয় স্থান এই মন্দিরটি। এই মন্দিরটি ভগবান বলদেবজি, জগন্নাথ এবং সুভদ্রাকে উৎসর্গ করা হয়েছে। কেওনঝড় শহরের পুরানো এলাকায় অবস্থিত এই মন্দিরটি উড়িষ্যার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্য শৈলীর এক সুন্দর উদাহরণ। মন্দিরটি 1671 সালে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ নির্মাণ করেছিলেন বলে জানা যায়। এখানে প্রতি বছর রথযাত্রা অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয়। মন্দিরের বাইরেই আপনারা দেখতে পাবেন একটা বিশাল আকার রথ। মন্দির দর্শনের সাথে সাথেই আজকের পর্ব আমাদের শেষ হলো, তবে এখানেই কেওনঝড়ের গল্প শেষ হয়। আরো একটু গল্প আমার বলা এখনো বাকি রয়েছে, তাই কেওনঝড়ের শেষ এপিসোড নিয়ে আমি ফিরবো খুব শিগগিরই। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। এক্সপ্লোরার রিংসকে এইভাবে সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।